আচ্ছা, আজকের ক্লাসে আমরা মূলত যে 2 ওয়ে স্ল্যাবটা ডিজাইন করছিলাম আমরা সেইটার রেইনফোর্সমেন্টটাকে প্লেসমেন্ট করব, ঠিক আছে, বা রডকে আমরা বসাবো স্ল্যাবের মধ্যে। সো বেসিক্যালি আমরা জানি যে 2 ওয়ে স্ল্যাবে শর্ট ডিরেকশন বরাবর যেরকম রেইনফোর্সমেন্ট বসাতে হয়, একইভাবে লং ডিরেকশন বরাবরও কিন্তু রেইনফোর্সমেন্ট বসাতে হয়। দুইটা ডিরেকশনেই মেইন স্টিল বসে আর কি। সো একটা ফিগারে যদি আমরা দুইটা ডিরেকশনের স্টিল দেখাতে চাই, সেক্ষেত্রে মানে ফিগারটা আসলে হিবিজিবি হবে আর কি, এবং আসলে আমরা দেখে কিছু ফাইন্ড আউট করতে পারবো না। এই কারণে আমরা দুইটা ডিরেকশনের স্টিল আমরা আলাদা আলাদা দুইটা ফিগারে দেখাবো, ঠিক আছে। প্রথমে আমরা শর্ট ডিরেকশন বরাবর আমরা স্টিল প্লেসমেন্ট করব একটা ফিগারে, এরপর আমরা আরেকটা ছবিতে আমরা হচ্ছে লং ডিরেকশন বরাবর আমরা স্টিল প্লেসমেন্ট করব। সো প্রথমে আমরা আসি শর্ট ডিরেকশন বরাবর আমরা স্টিল প্লেসমেন্ট করব আগে, ঠিক আছে। সো এর জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে স্ল্যাবটাকে আগে ড্র করতে হবে। অর্থাৎ স্ল্যাবের যে আউটলাইন ছিল এইটা আগে ড্র করি আমরা, আমরা এই যে এইটা হচ্ছে আমাদের প্যানেল এ, অর্থাৎ যে প্যানেলটা আমরা ডিজাইন করছিলাম, ঠিক আছে। আচ্ছা, আমরা সবার মনে থাকার কথা যে এই প্যানেল এ এর দুইটা প্রান্ত কন্টিনিউয়াস ছিল, একটা হচ্ছে এই প্রান্ত আর একটা হচ্ছে এই প্রান্ত। এই দুইটা প্রান্ত কন্টিনিউয়াস ছিল, ঠিক আছে। সো কন্টিনিউয়াস প্রান্তগুলোকে আমরা হ্যাশ দিয়ে চিহ্নিত করে দিলাম, ঠিক আছে। সো এখন আমরা হচ্ছে স্টিল প্লেসমেন্ট করব, কিন্তু স্টিল প্লেসমেন্ট করার আগে সর্বপ্রথম যে কাজটা করতেই হবে সেটা হচ্ছে একটা স্ল্যাবকে মিডল স্ট্রিপ এবং কলাম স্ট্রিপে বিভক্ত করতে হবে, ভাগ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা স্টিল প্লেসমেন্ট করছি কোন বরাবর? শর্ট ডিরেকশন বরাবর, রেইনফোর্সমেন্ট অ্যালং শর্ট ডিরেকশন, এই বরাবর, অর্থাৎ ছোট যে ডিরেকশনটা আছে সেই দিক বরাবর আমরা প্লেসমেন্ট করব। তার মানে এখানে কোন মোমেন্টের জন্য স্টিল প্লেসমেন্ট করছি আমরা? এম এ, রাইট? এম এ বা শর্ট ডিরেকশন বরাবর মোমেন্ট, সে পজিটিভ হোক বা নেগেটিভ হোক। আর এম এ এই মোমেন্টের জন্য যখন আমরা স্টিল প্লেসমেন্ট করছি, বা সোজা কথায় শর্ট ডিরেকশন বরাবর যখন স্টিল বসাবো, তখন মিডল স্ট্রিপ এবং কলাম স্ট্রিপ কিরকম হবে? এই যে অনেকটা এরকম হবে। অর্থাৎ লং ডিরেকশনের লেন্থের অর্ধেক হচ্ছে মিড স্ট্রিপ, এই যে ডট ডট লাইন দ্বারা দেখানো আছে, এখান থেকে শুরু করে এতটুকু, এই জায়গাটুকু হচ্ছে মিড স্ট্রিপ, এই জায়গাটুকু মিডল স্ট্রিপ। আর দুই পাশে যে 1/4 এবং 1/4 জায়গা আছে, এই দুইটা হচ্ছে কলাম স্ট্রিপ, এইটা এবং এইটা, এই দুইটা হচ্ছে কলাম স্ট্রিপ, ঠিক আছে। এবং আমি আগের ক্লাসে ব্যাখ্যা করেছিলাম যে শর্ট ডিরেকশন বরাবর যদি মিড স্ট্রিপ এবং কলাম স্ট্রিপে ভাগ করতে চাই, তাহলে কি অবশ্যই কি লং ডিরেকশনের লেন্থের অর্ধেক হবে মিড স্ট্রিপ, আর লং ডিরেকশনের লেন্থ ডিভাইডেড বাই 4, 1/4 হবে হচ্ছে কলাম স্ট্রিপ। আমাদের লং ডিরেকশনের যে লেন্থ ছিল অর্থাৎ 22.67 ফিট, মানে এলবি, এলবি কে 2 দ্বারা ভাগ করে এবং তাকে ইঞ্চিতে আনলে আমরা এই মানগুলো পাবো। একইভাবে এলবি ডিভাইডেড বাই 4, ঠিক আছে, তাকে ইঞ্চিতে আনলে আমরা 68 ইঞ্চি পাবো। সো আমরা মিড স্ট্রিপ এবং কলাম স্ট্রিপে ভাগ করলাম। এর অর্থ কি আমি আরেকবার বলছি সবাইকে মনে করাই দেওয়ার জন্য, যে এখান থেকে এতটুকু মিড স্ট্রিপ, এর অর্থ হচ্ছে এই জায়গাটুকুর মধ্যে ম্যাক্সিমাম মোমেন্ট কিন্তু অপরিবর্তিত থাকবে, এবং ম্যাক্সিমাম মোমেন্টটা কত থাকবে? এম এ। এবং এই জায়গাটুকুর মধ্যে অর্থাৎ এই বাকি যে দুইটা অংশ আছে, এই দুইটা অংশে মোমেন্ট থাকবে কম। কতটুকু কম থাকবে? অর্থাৎ মাঝখানে যে মোমেন্ট তাকে 2/3 দ্বারা গুণ করলে যে মোমেন্ট পাবো সেইটাই থাকবে হচ্ছে এই দুই দিকে। এইখানে থাকবে 2/3 এম এ এবং এইখানেও থাকবে 2/3 এম এ। যেহেতু এই জায়গাতে মোমেন্ট বেশি এবং কলাম স্ট্রিপে এই যে এখানে মোমেন্ট কম, তাই এইখানে স্পেসিং হবে বেশি। অর্থাৎ এই মিড স্ট্রিপে আমরা যে স্পেসিং পেয়েছি ক্যালকুলেশনের মাধ্যমে, স্টিল ক্যালকুলেশনের মাধ্যমে, সেই স্পেসিং কে যদি আমরা 3/2 দ্বারা গুণ করি, 3/2 মানে 1.5, 1.5 দ্বারা যদি গুণ করি আমরা, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে কলাম স্ট্রিপের স্পেসিং, ঠিক আছে। সো
তাহলে আমরা দেখে আসি যে আমাদের মিড স্ট্রিপের স্পেসিং কি কি ছিল। এটা হচ্ছে আমাদের এই 2 স্ল্যাব ডিজাইনের স্টিল ক্যালকুলেশন। আমরা ইতিমধ্যে এগুলো দেখেছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে শর্ট ডিরেকশনের মিডিল স্ট্রিপের মিড স্প্যান, ঠিক আছে, মিডিল স্ট্রিপের মিড স্প্যানে স্পেসিং আমরা কত পেয়েছি ফাইনালি? 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার, ঠিক আছে। জি স্যার। এটা আমরা একটু মাথায় রাখি সবাই, যে মিড স্প্যানে হচ্ছে 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এরপর কন্টিনিউয়াস প্রান্তে হচ্ছে 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার, আর ডিসকন্টিনিউয়াস প্রান্তে হচ্ছে 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার। অর্থাৎ শর্ট ডিরেকশনের মিড স্প্যানও 12 ইঞ্চি পরপর স্টিল, আবার ডিসকন্টিনিউয়াস প্রান্তেও 12 ইঞ্চি পরপর স্টিল, শুধু কন্টিনিউয়াস প্রান্তে 8 ইঞ্চি পরপর। এই তিনটা মান আগে আমরা লিখে নিব। এই দেখেন যে কন্টিনিউয়াস প্রান্তে 8 ইঞ্চি, আর মিড স্প্যানেও 12 ইঞ্চি, আবার ডিসকন্টিনিউয়াস প্রান্তেও কত? 12 ইঞ্চি। আমরা ছোট্ট করে আগে লিখে নিব এই স্পেসিং গুলো, অর্থাৎ ক্যালকুলেশন থেকে আমরা যেটা পেয়েছি ডিজাইন থেকে, ঠিক আছে। এই স্পেসিং গুলোকে স্যাটিসফাই করতে হবে আর কি। এটা ডিসকন্টিনিউয়াস প্রান্ত, তাই এখানে 12 পেয়েছি, আমরা লিখলাম। এটা মিড স্প্যান 12, আবার এটা হচ্ছে কন্টিনিউয়াস প্রান্ত, আমরা দেখতেই পাচ্ছি। সো এখানে 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার, ঠিক আছে। সো এই তিনটা আমরা আগে লিখবো। এরপর আমরা যেটা করব এটা হচ্ছে কলাম স্ট্রিপের স্পেসিংও আমরা একবারে ঠিক করে নিব, ঠিক আছে। যেমন এই তিনটা কিন্তু মিড স্ট্রিপের স্পেসিং, স্টিল ক্যালকুলেশনে কিন্তু বলাই ছিল যে মিড স্ট্রিপের মিড স্প্যান, কন্টিনিউয়াস এবং ডিসকন্টিনিউয়াস এজ। আর কলাম স্ট্রিপের স্পেসিং আমরা কখনোই টেবিল থেকে বা ক্যালকুলেশন থেকে আমরা পাই না, আমরা পাই হচ্ছে 1.5 দ্বারা গুণ করে। আমি ব্যাখ্যা করেছি। সো দেখেন একটা ব্যাপার, যে এখানে মিড স্ট্রিপের মিড স্প্যানে আছে হচ্ছে 12 ইঞ্চি, তাহলে একে যদি আমরা 1.5 দ্বারা গুণ করি তাহলে কত হয়? 18 ইঞ্চি হয়, তাই না? 18 ইঞ্চি সেন্টার টু সেন্টার এইটা হয়। তার মানে কলাম স্ট্রিপের মিড স্প্যানে এখানে কত হবে? এখানে হবে হচ্ছে 18 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এই যে এটা হচ্ছে কলাম স্ট্রিপের মিড স্প্যান মানে মাঝখানে আর কি, যেখানে পজিটিভ মোমেন্ট হয়। সো 12কে 1.5 দ্বারা গুণ করলে হয় হচ্ছে 18। কিন্তু আমরা এটাও দেখছিলাম যে ম্যাক্সিমাম স্পেসিং ছিল কিন্তু 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার, তাই এটাকে আমরা কখনোই 18 দিতে পারবো না। এটাকে তাহলে আমরা কত লিখবো? আমরা লিখবো হচ্ছে 12, কারণ মানে 12 থেকে কিন্তু বেশি হইতে পারবে না স্পেসিং, কোনো অবস্থাতেই পারবে না, তাই না? এই যে আমরা দেখছিলাম গত ক্লাসে, আমরা দেখছিলাম যে ম্যাক্সিমাম স্পেসিং হচ্ছে 12 ইঞ্চি। এই যে ওকে। সো তাহলে আমরা এখানে লিখলাম 12। একইভাবে দেখি আমরা যে এই যে এখানে 12কে 12 ইন্টু 1.5 দ্বারা গুণ করলে 18 হয়, কিন্তু 18 লেখা যাবে না, তাই এখানে আমরা কত লিখছি? 12 লিখছি। আবার এখানে একইভাবে 8 ইন্টু 1.5 এটা হয় 12 লেখা যাবে, তাই আমরা এখানে 12 লিখছি, ঠিক আছে। আবার একইভাবে দেখেন যে যেহেতু দুইটা কলাম স্ট্রিপই আসলে সমান বা একই, সো এখানেও 12 12 12, ঠিক আছে। আবার এখানেও দেখেন নিচেও সেম 12 12 এবং 12 ইঞ্চি, ঠিক আছে। তাহলে মিড স্ট্রিপ এবং কলাম স্ট্রিপ এই সব জায়গাতে কিন্তু আমরা স্পেসিং আগে ফাইনালাইজ করে ফেললাম, ঠিক আছে। এখন আমরা স্টিল প্লেসমেন্ট এমন ভাবে করব যাতে এই স্পেসিং গুলা স্যাটিসফাইড হয় বা এই স্পেসিং গুলা ঠিক থাকে। আচ্ছা, স্টিল প্লেসমেন্ট সব সময় শুরু করতে হবে, মনে রাখবেন, মিড স্ট্রিপের মিড স্প্যান থেকে। কলাম স্ট্রিপও না, কন্টিনিউয়াস প্রান্ত না, এটা শুরু করতে হবে মিডিল স্ট্রিপের মিড স্প্যান থেকে, তার মানে এই যে এই 12 ইঞ্চি থেকে, ঠিক আছে। সো একটা 2 স্ল্যাবে কয়েকভাবে স্টিল বসানো যায়। যেমন এখানে আমি দেখাবো হচ্ছে বেন্ট বার মেথড। সো বেন্ট বার মেথডেই কয়েকভাবে স্টিল বসানো যায়। যেমন স্টিল কিন্তু এইভাবে আমরা বসাতে পারি স্ল্যাবে, যে দেখা যাচ্ছে আমরা কোনো একটা স্ল্যাবে যদি আমরা স্ল্যাবটাকে উপরের থেকে দেখি, দেখা যাচ্ছে আমরা এরকম দিতে পারি যে একটা স্ট্রেট বার আমরা দিলাম, সোজা একটা বার, আর তার পাশে আমরা দিলাম হচ্ছে একটা ক্র্যাঙ্কড বার, ঠিক আছে। আবার তারপরে একটা দিলাম স্ট্রেট বার, আর একটা দিলাম হচ্ছে ক্র্যাঙ্কড বার,
সাধারণত এই ধরনের অ্যারেঞ্জমেন্ট আর কি প্রেফার করা হয় বেশি টু স্ল্যাবের জন্য। এই অ্যারেঞ্জমেন্টকে বলা হয় অল্টার ক্র্যাঙ্কড। অল্টার ক্র্যাঙ্কড বা সোজা কথা বলতে গেলে ক্র্যাঙ্কড বার বা বেন্ট বার গুলা অল্টারনেটিভ ওয়েতে বসবে, একটা স্টেট একটা ক্র্যাঙ্কড, একটা স্টেট একটা ক্র্যাঙ্কড, এইভাবেও বসানো যায় স্টিল। আবার অনেক সময় স্টিল কিন্তু অন্যভাবেও বসানো যায়, যেমন দেখা যাচ্ছে আমরা যদি চাই যে দুইটা ক্র্যাঙ্ক বারের মাঝখানে আমরা একটা জায়গায় দুইটা স্টেট বার দিব বা তিনটা বা চারটা স্টেট বার একটা ক্র্যাঙ্ক এভাবে বসাবো, তাও কিন্তু হয়। ঠিক আছে, এগুলো ডিপেন্ড করে যে আমাদের স্পেসিং কেমন আসছে এবং সেই স্পেসিং গুলোকে স্যাটিসফাই করতে গেলে কিভাবে স্টিল দিতে হবে তার উপর নির্ভর করে, স্পেসিং এর উপর নির্ভর করে আর কি। ঠিক আছে, সো আমি যেখানে ছিলাম যে স্টিল প্লেসমেন্ট আমরা শুরু করব সবসময় মিড স্ট্রিপের মিড স্প্যান থেকে। এখানে আছে 12 ইঞ্চি। এখন আমরা মনে মনে এই 12 ইঞ্চিকে আমরা 2 দ্বারা গুণ করব। এই এখানে যে স্পেসিং আসবে তাকে 2 দ্বারা গুণ করব। 2 দ্বারা গুণ করলে আমরা পাই কত? 24 ইঞ্চি। ঠিক আছে, সো এরপর আমরা মনে মনে এই দেখবো যে এই 24 ইঞ্চি, এই 12 ইঞ্চি এবং এই 8 ইঞ্চি, এই যে দুই পাশে যে দুইটা স্পেসিং আছে, এই দুইটা স্পেসিং দ্বারা বিভাজ্য হয় কিনা, ভাগ করা যায় কিনা। মাঝখানের স্পেসিং কে 2 দ্বারা গুণ করলে আমরা পাই 24। এখন 24 ইঞ্চি কিন্তু এই যে এই 12 ইঞ্চি দ্বারাও বিভাজ্য, আবার 8 ইঞ্চি দ্বারাও বিভাজ্য। 3 8 24, তাই না? দুইটা দ্বারাই কিন্তু বিভাজ্য। সো যদি বিভাজ্য হয় তাহলে আমরা স্টিল বসাবো হচ্ছে অল্টার ক্র্যাঙ্কড অ্যারেঞ্জমেন্টে। এটা মাথায় রাখবো সবাই। আর যদি বিভাজ্য না হয় সেক্ষেত্রে কি করব সেটা আমি পরবর্তীতে দেখাচ্ছি। এখানে কিন্তু দেখেন যে মিড স্ট্রিপের স্পেসিং কে 2 দ্বারা গুণ করলে বাকি যে দুইটা আছে 12 এবং 8, এই দুইটা দ্বারা বিভাজ্য হয়। একইভাবে যদি আমরা একটু কলাম স্ট্রিপের দিকে তাকাই, কলাম স্ট্রিপের মিড স্প্যানে স্পেসিং আছে কত? 12 ইঞ্চি। ঠিক আছে, তাহলে এটাকে আমরা মনে মনে 2 দ্বারা গুণ করি, তাহলে 12 দুগুণে কত হয়? 24। এই 24 ইঞ্চি কিন্তু দেখেন এই 12 এবং এই 12 দুইটা দ্বারাই কিন্তু বিভাজ্য। 12 দুগুণে 24। বিভাজ্য মানে হচ্ছে ভাগ করা যায় বা যাতে ভাগশেষ না থাকে আর কি, মিলে যায় ভাগটা। সো যেহেতু কলাম স্ট্রিপেও আসলে দেখা যাচ্ছে যে বিভাজ্য হয়ে যাচ্ছে, তাই এখানেও আমরা স্টিল বসাবো হচ্ছে অল্টার ক্র্যাঙ্কড অ্যারেঞ্জমেন্টে, অর্থাৎ একটা স্টেট একটা ক্র্যাঙ্কড, আবার তার পাশে একটা স্টেট, আবার তার পাশে আরেকটা ক্র্যাঙ্কড, আমরা এইভাবে স্টিল বসাবো। তার মানে শর্ট ডিরেকশনে আসলে মিড স্ট্রিপ এবং কলাম স্ট্রিপ সমস্ত জায়গাতেই আমরা স্টিল বসাবো হচ্ছে একটা স্টেট একটা ক্র্যাঙ্কড, এই অ্যারেঞ্জমেন্টে। ঠিক আছে, এই পদ্ধতিতে। ওকে, সো প্রথমে আমরা যেটা করব, এই যে 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এই স্পেসিং কে আগে স্যাটিসফাই করতে হবে। ঠিক আছে, তো যেহেতু মাঝখানে 12 ইঞ্চি পরপর রড দেওয়া লাগবে, আমাদের ডিজাইন থেকে আমরা পেয়েছি, তার মানে আমরা কি করব, আমরা 12 ইঞ্চি পরপর এখানে রড আমরা বসাই দিব, দ্যাটস ইট। ঠিক আছে, অর্থাৎ একটা স্টেট থেকে একটা ক্র্যাঙ্কের ডিস্টেন্স 12 ইঞ্চি, একটা ক্র্যাঙ্কড বার থেকে আর একটা স্টেট বারের ডিস্টেন্স 12 ইঞ্চি, প্রত্যেকটা বারের মাঝখানে ডিস্টেন্স 12 ইঞ্চি, এটা আমরা বসাই দিব। তাহলে কিন্তু এই মিড স্প্যানের 12 ইঞ্চি এটা কিন্তু স্যাটিসফাইড হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, সো এখন আমরা আসি। আশা করি এতটুকু বুঝতে পারতেছেন সবাই যে যদি আমরা এই একই স্ল্যাবটাকে একটু সাইড থেকে দেখি, অর্থাৎ যদি আমরা একটু ক্রস সেকশনাল ভিউ দেখি বা সাইড ভিউ দেখি, যাই বলি, এখানে স্টেপ বার কিভাবে অতিক্রম করে স্ল্যাবের মধ্য দিয়ে, এইটা হচ্ছে স্ল্যাব। স্টেপ বার কিন্তু এই যে স্ল্যাবের নিচ দিয়ে যায়, কোনো স্টেপ বার কোনো অবস্থাতেই স্ল্যাবের উপর দিয়ে কিন্তু যায় না, এটা সবসময় স্ল্যাবের নিচ অংশ দিয়ে অতিক্রম করে, এই যে বটম ফেস। আর একটা ক্র্যাঙ্কড বার কিভাবে দেওয়া হয় স্ল্যাবে, একটা ক্র্যাঙ্কড বার কিন্তু সবসময় দেওয়া হয় সাপোর্টের এইখানে, ক্র্যাঙ্ক বারটা উপরে থাকে, আর তারপরে সেটা এসে কি হয়, সেটা নিচে নেমে যায়, রাইট? আবার সাপোর্টের এখানে যে সে আবারও উপরের দিকে উঠে যায়, এটাই কিন্তু ক্র্যাঙ্ক বারের ধর্ম। ঠিক আছে, অর্থাৎ ক্র্যাঙ্ক বার হচ্ছে এমন একটা বার যেটা যখন যেখানে প্রয়োজন তখন সেখানে কাজ করবে। অর্থাৎ দেখেন,
যে জিনিসটা কিন্তু ইন্টারেস্টিং, যে সাপোর্টে আমাদের কি মোমেন্ট আসে, নেগেটিভ মোমেন্ট আসে সাপোর্টে। তাই এখানে সাপোর্টের এখানে আছে হচ্ছে উপরে ক্র্যাঙ্ক বারটা, আবার মিড স্প্যানে আসে লাগে হচ্ছে, মানে মিড স্প্যানে থাকে পজিটিভ মোমেন্ট। আর পজিটিভ মোমেন্ট মানে কি, স্টিল দেওয়া লাগবে নিচে, সে কারণে এই ক্র্যাঙ্ক বারটা কিন্তু মানে মিড স্প্যানে কিন্তু নিচেই থাকে। ঠিক আছে। আবার সাপোর্টে নেগেটিভ মোমেন্ট, অর্থাৎ টেনশন আসবে উপরে, তাই সাপোর্টে এসে সে আবারও উপর দিয়ে অতিক্রম করে। ঠিক আছে। অর্থাৎ দেখেন যে মিড স্প্যানে কিন্তু আসলে এইখানে স্টিল দরকার নাই, উপরে কিন্তু স্টিল দরকার নাই। আবার একইভাবে সাপোর্টে কিন্তু নিচে স্টিল দরকার নাই, তাই বেন্ট বার কিন্তু সাপোর্টের এখানে আছে উপরে এবং মিড স্প্যানে আছে নিচে। সো এই হচ্ছে স্টেপ বার এবং ক্র্যাঙ্ক বারের ধর্ম। সো এখানে একটা জিনিস বলা প্রয়োজন, যে আমরা যখন বলছি যে মিড স্প্যানের স্টিল, অর্থাৎ মিড স্প্যানের স্টিল, তার মানে কি? তার মানে এটা হচ্ছে মেনলি যে স্টিল গুলো আসলে বটম ফেস দিয়ে যাবে, নিচ দিয়ে যাবে, আমরা সেইগুলোকে নির্দেশ করছি। আর যখন আমরা বলছি সে ধরেন যে কন্টিনিউয়াস এজ বা ডিসকন্টিনিউয়াস এজের স্পেসিং, ঠিক আছে, তার মানে কি, যে কোনো একটা প্রান্তে কন্টিনিউয়াস এজ, ধরেন যে এটা হচ্ছে কন্টিনিউয়াস এজ, তার মানে কি, এইটা হচ্ছে সাপোর্ট। এজ মানে কি, আমরা সাপোর্ট বলছি, এজ মানে প্রান্ত, আর প্রান্তে সাপোর্ট থাকে। সো কন্টিনিউয়াস প্রান্তের স্টিল কিন্তু কখনোই এইটা কিন্তু কাউন্ট হবে না। অর্থাৎ কন্টিনিউয়াস এজে যখন আমরা স্টিল বসাবো, শুধুমাত্র কোনটা কাউন্ট হবে, যে স্টিলটা উপর দিয়ে গেছে সেইটা কাউন্ট হবে, তাই তো নাকি? যেমন স্ট্রেট বারের এই অংশ কি নেগেটিভ মোমেন্ট কখনো রেজিস্ট করবে? করবে না কিন্তু। এই কন্টিনিউয়াস প্রান্তে যে নেগেটিভ মোমেন্ট আসবে তাকে রেজিস্ট করবে কে? এই যে এই ক্র্যাঙ্ক বার, অর্থাৎ যে স্টিলটা উপর দিয়ে গেছে সেইটা। এটা আসলে আমরা এটা সবাই জানি আর কি, তো আমি রিপিট করলাম যাতে সবাইকে রিমাইন্ড করানোর জন্য। তাহলে আমরা এখানে কি দেখছি, যে আমরা মিড স্প্যানে 12 ইঞ্চি পরপর আমরা স্টিল বসিয়ে দিলাম, কিন্তু এই স্টিলটা আসলে সাপোর্টের এখানে এসে কি অবস্থা হচ্ছে দেখেন। অর্থাৎ সাপোর্টের এখানে কিন্তু স্ট্রেট বারের কোনো ফাংশন নাই। আমি আবারও বলছি, এইখানে এবং এইখানে কন্টিনিউয়াস এবং ডিসকন্টিনিউয়াস প্রান্তে কিন্তু স্ট্রেট বারের কোনো ভূমিকা নাই। এখানে দেখতে হবে শুধু ক্র্যাঙ্ক বার বা বেন্ট বার। সো এখানে সাপোর্টের এখানে দুইটা ক্র্যাঙ্ক বারের মধ্যে ডিস্টেন্স কত হবে? আমরা কিন্তু এখানে 12 ইঞ্চি পরপর স্টিল দিয়েছি, তাহলে একটা ক্র্যাঙ্ক বার থেকে আরেকটা ক্র্যাঙ্ক বারের ডিস্টেন্স কত হবে এখানে? 24। এটা খুবই স্বাভাবিক। অর্থাৎ 24 হবে স্যার, 24। একটা ক্র্যাঙ্ক থেকে আরেকটা ক্র্যাঙ্কের ডিস্টেন্স কিন্তু 24 ইঞ্চি, তাই এখানে কি হবে, 24 ইঞ্চি হয়ে যাচ্ছে। অর্থাৎ যদি মাঝখানে আমরা 12 ইঞ্চি দেই, তাহলে এখানে এসে দুইটা ক্র্যাঙ্ক বারের মধ্যে ডিস্টেন্স হয়ে যাচ্ছে 24 ইঞ্চি। ঠিক আছে। কিন্তু এখানে আসলে স্পেসিং দরকার কতটুকু আমাদের? মাত্র 12 ইঞ্চি 12। আমাদের হয়ে যাচ্ছে, অর্থাৎ স্পেসিং এখন আছে 24 কিন্তু দরকার 12। তাহলে আমরা কি করতে পারি? এক্সট্রা বার। অবশ্যই কি অতিরিক্ত একটা রিইনফোর্সমেন্ট লাগবে। ধরেন যে এইটা হচ্ছে বেন্ট বারের ওই অংশ, আর এইটা হচ্ছে বেন্ট বারের ওই যে উপরের অংশ আর কি। ঠিক আছে। দুটার মধ্যে ডিস্টেন্স কত আছে? 24 ইঞ্চি আছে এখন, কিন্তু দরকার হচ্ছে 12 ইঞ্চি। তাই আমরা কি করব, অবশ্যই কি মাঝখানে একটা অতিরিক্ত রড আমরা এভাবে দিয়ে দিব। অর্থাৎ ঠিক মাঝখানে এই দুইটার মিড পয়েন্টে আমরা একটা রড দিয়ে দিব। অবশ্যই কি রডটা উপরেই তো হবে, আর যেহেতু রডটা উপরে হয় তাই একে বলা হয় হচ্ছে এক্সট্রা টপ, অর্থাৎ উপরের অতিরিক্ত বার, এক্সট্রা টপ। তাহলে এক্সট্রা টপ যদি আমরা দিয়ে দেই একটা, তাহলে দেখেন এখন যে এখন কিন্তু 12 ইঞ্চি পরপর আমরা ঠিক রিইনফোর্সমেন্ট পেয়ে যাচ্ছি। অর্থাৎ আমাদের ডিজাইনের যে শর্ত ছিল যে 12 ইঞ্চি হওয়া লাগবে, সেটা কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে। তাই আমরা এখানে দুইটা ক্র্যাঙ্ক বারের মাঝখানে একটা করে এক্সট্রা টপ দিয়ে দিচ্ছি। ঠিক আছে। অর্থাৎ এক্সট্রা টপ কিন্তু পুরা মানে মিড স্ট্রিপে একটা হবে তা কিন্তু কখনোই না। অর্থাৎ দুইটা ক্র্যাঙ্ক বারের মাঝখানেই একটা করে এক্সট্রা টপ হবে, প্রত্যেকটা দুইটা ক্র্যাঙ্ক বারের মাঝখানে একটা করে এক্সট্রা টপ যদি হয়,
তাহলে আমরা এই যে ডিসকন্টিনিউয়াস প্রান্তে এইখানে আমরা 12 ইঞ্চি পর পর কিন্তু আমরা স্টিল পেয়ে যাচ্ছি। তার মানে এই 12 ইঞ্চি স্যাটিসফাইড হয়ে গেল, এই 12 ইঞ্চিও স্যাটিসফাইড হয়ে গেল, বাকি থাকলো কে? এই 8 ইঞ্চি। এখন এই 8 ইঞ্চিকে আসলে মেলাতে হবে। তাহলে আমরা আসি যে যেহেতু এখানে আমরা দেখলাম যে একটা ক্র্যাঙ্ক বার থেকে আরেকটা ক্র্যাঙ্ক বারের ডিস্টেন্স হচ্ছে 24 ইঞ্চি, তাই না? 24 ইঞ্চি, কিন্তু দরকার হচ্ছে 8 ইঞ্চি। 8 ইঞ্চি পর পর স্টিল দরকার। তাহলে আমরা এখন কি করতে পারি? 24 ইঞ্চি পর পর, মানে 24 ইঞ্চি পর দুইটা ক্র্যাঙ্ক বার আছে, দুইটা ক্র্যাঙ্ক বারের ডিস্টেন্স 24 ইঞ্চি, কিন্তু স্টিল দরকার হচ্ছে 8 ইঞ্চি পর পর, এটা দিতেই হবে। তাহলে আমরা কি করতে পারি? আমরা সমদূরত্বে দুইটা এক্সট্রা টপ দিয়ে দিব, তাই না? তাহলে দেখেন এখান থেকে এটা 8 ইঞ্চি, এখান থেকে এটাও 8 ইঞ্চি, আবার এখান থেকে এটাও কত? 8 ইঞ্চি। তাহলে 3 8 কত হয়? 24 ইঞ্চি। তাহলে আমরা কি করব? আমরা দুইটা ক্র্যাঙ্ক বারের মাঝখানে আমরা কয়টা এক্সট্রা টপ দিব? দুইটা, একটা, দুইটা। তাহলে আমরা 8 ইঞ্চি পর পর আমরা স্টিল পেয়ে যাচ্ছি, ঠিক আছে না? জি স্যার। সবাই বুঝতে পারছেন? বুঝতে না পারলে বলেন। জি স্যার। অর্থাৎ দুইটা ক্র্যাঙ্ক বারের মাঝখানে আমরা দুইটা এক্সট্রা টপ দিব, ঠিক আছে? তাহলে এই অ্যারেঞ্জমেন্টে স্টিল বসবে এই যে টোটাল এতটুকু জায়গার মধ্যে, ঠিক আছে? এই জায়গার মধ্যে আমরা এই পদ্ধতিতে স্টিল বসাবো। তাহলে আমরা মিড স্ট্রিপে আমরা স্টিল প্লেসমেন্ট করে ফেললাম, এতটুকু জায়গাতে হয়ে গেল। এখন আমরা যাব হচ্ছে কলাম স্ট্রিপে। একটা কলাম স্ট্রিপ করলে আরেকটা অটোমেটিক হয়ে যাবে, কারণ দুইটা কলাম স্ট্রিপে স্পেসিং সেম, তাই স্টিলও একইভাবেই বসবে এবং ডিসটেন্সও সেম। ওকে, সো তাহলে আমরা এখন দেখবো হচ্ছে কলাম স্ট্রিপের মিড স্প্যান। সো মিড স্প্যানে স্পেসিং আছে 12 ইঞ্চি। আমরা একইভাবে কি করব? এই 12 ইঞ্চিকে, ও আচ্ছা, এখন তো আমরা জানি তো যে এটা অল্টার ক্র্যাঙ্ক অ্যারেঞ্জমেন্টে বসবে, কারণ 12কে 2 দ্বারা গুণ করলে 24 এবং 24 তো 12 দ্বারা বিভাজ্য। সো আমরা কি করলাম? আমরা 12 ইঞ্চি পর পর আমরা স্টিল বসিয়ে দিলাম। আমাদের টার্গেট থাকবে হচ্ছে আগে এই মিড স্প্যানের স্পেসিং স্যাটিসফাই করা। সো আমরা 12 ইঞ্চি পর পর অল্টার ক্র্যাঙ্ক অ্যারেঞ্জমেন্টে আমরা স্টিলটা প্লেসমেন্ট করে দিলাম, ঠিক আছে? একটা স্টেট একটা ক্র্যাঙ্ক। তাহলে সেই একই কথা আবার আসবে এখন। তাহলে দুইটা ক্র্যাঙ্ক বারের মধ্যে ডিসটেন্স কত দাঁড়াচ্ছে? 24 ইঞ্চি, কিন্তু দরকার কত ডিসটেন্স? স্পেসিং কত দরকার? 12 ইঞ্চি দরকার। তাই আমরা দুইটা ক্র্যাঙ্ক বারের মাঝখানে একটা এক্সট্রা টপ দিয়ে দিলাম। তাহলে এখানে 12 ইঞ্চি স্পেসিং কিন্তু স্যাটিসফাইড হয়ে গেল। আবার একইভাবে সেম এইখানেও দরকার 12 ইঞ্চি, তাই এইখানেও আমরা কি করছি? দুইটা ক্র্যাঙ্ক বারের মাঝখানে একটা এক্সট্রা টপ দিয়ে দিচ্ছি। তাহলে একটা স্টেট বার, তার 12 ইঞ্চি পর ক্র্যাঙ্ক বার, তার 12 ইঞ্চি পর আবার স্টেট বার, আবার ক্র্যাঙ্ক বার, এবং দুই পাশে ক্র্যাঙ্ক বারের মাঝখানে একটা, দুইটা ক্র্যাঙ্ক বারের মাঝখানে একটা করে এক্সট্রা টপ। এই অ্যারেঞ্জমেন্টে আমরা স্টিল বসাবো এতটুকু জায়গার মধ্যে, কলাম স্ট্রিপের মধ্যে, এবং এই সেম অ্যারেঞ্জমেন্টে আমরা এই কলাম স্ট্রিপের মধ্যেও কিন্তু স্টিল প্লেসমেন্ট করব। তাহলে দেখেন যে শর্ট ডিরেকশনের মিড স্ট্রিপ, কলাম স্ট্রিপ সমস্ত জায়গাতেই কিন্তু আসলে স্টিলটা আমরা প্লেসমেন্ট করে ফেললাম, এবং প্রত্যেকটা স্পেসিং কিন্তু আমরা ঠিকঠাক রেখেছি বা অ্যাডজাস্ট করেছি বা স্যাটিসফাইড হয়েছে, ঠিক আছে? সো তাহলে আমরা শর্ট ডিরেকশন বরাবর আমরা স্টিল প্লেসমেন্ট আমাদের শেষ। এখন আমরা ঠিক একইভাবে দেখবো হচ্ছে লং ডিরেকশন বরাবর স্টিল প্লেসমেন্ট। আচ্ছা, তার আগে আমি আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে দেখেন যে এই স্টিল গুলাকে আমরা খুব স্মার্টলি আমরা কিভাবে নিট অ্যান্ড ক্লিন ভাবে এটাকে চিহ্নিত করতে পারি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ যদি প্রত্যেকটা স্টিলের সঙ্গে যদি আমরা তীর চিহ্ন দিয়ে যদি দেখাইতে চাই যে এই স্টিলটা হচ্ছে এত মিলিমিটার ডায়া, এই স্টিলের স্পেসিং হচ্ছে এত ইঞ্চি, তাহলে আসলে ফিগারটা কিন্তু নোংরা হবে এবং দেখে আসলে বুঝতে পারবো না আমরা। সো এই পুরা স্টিল গুলা এবং এক্সট্রা টপকে আর কি স্মার্টলি দেখানোর জন্য আমরা কয়েকটা অ্যারো চিহ্ন এখানে ব্যবহার করব, তীর চিহ্ন ব্যবহার করব, ঠিক আছে? অর্থাৎ যে স্টিল গুলাকে আমরা দেখাতে চাচ্ছি বা চিহ্নিত করতে চাচ্ছি, সেই স্টিল গুলাকে আমরা একটা অ্যারো চিহ্নের আন্ডারে নিয়ে আসব। যেমন ফর অ্যান এক্সাম্পল দেখেন যে
আমরা কিন্তু এই মিড স্প্যানে বা গোটা স্ল্যাবেই কিন্তু আমরা একটা স্ট্রেট একটা ক্র্যাঙ্ক, এখানেও তাই এখানেও তাই, অর্থাৎ অল্টার ক্র্যাঙ্ক অ্যারেঞ্জমেন্টে আমরা স্টিল প্লেসমেন্ট করেছি। তাই আবার প্রত্যেকটা স্টিলই হচ্ছে কত 12 মিলিমিটার ডায়ামিটারের, আমরা দেখছিলাম আগের ক্লাসে। সো আমরা এই প্রত্যেকটা স্টিলকে আমরা একটা অ্যারো চিহ্নের আন্ডারে নিয়ে আসতে পারি, কারণ সব স্টিল আসলে একইভাবে এখানে বসানো হয়েছে এবং স্পেসিংও সেম। তাই আমরা একটা অ্যারো চিহ্ন দিলাম, এবং যেহেতু আমরা এই মেইন স্টিল গুলাকে চিহ্নিত করতে চাচ্ছি, তাই আমরা এই মেইন স্টিল গুলার এখানে একটা করে কি দিলাম, আমরা ফোঁটা দিলাম বা আমরা চিহ্নিত করলাম, এই যে, ঠিক আছে। এবং এই অ্যারো চিহ্নের নাম দিলাম আমরা সে এ, এবং আমরা বাইরে লিখে দিলাম ফিগারের বাইরে যে 12 মিলিমিটার ফাই, এ ইজ ইকুয়াল টু 12 মিলিমিটার ফাই at 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার অল্টার ক্র্যাঙ্ক। তাহলে যে ফিগারটা দেখবে, মানে যে সাইট সুপারভিশন বা সাইটে হচ্ছে যে কাজ ঠিক মতো হচ্ছে কিনা এই দায়িত্বে যে থাকবে, সেই ফিগারটা দেখে কি বুঝতে পারবে, সে কিন্তু বুঝতে পারবে যে এই এ নামক অ্যারো চিহ্ন, এই অ্যারো চিহ্ন দ্বারা যে যে স্টিলকে আসলে চিহ্নিত করা আছে, প্রত্যেকটা স্টিল 12 মিলিমিটার ডায়ামিটারের, এবং প্রত্যেকটা স্টিলের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এবং এইগুলো হচ্ছে অল্টার ক্র্যাঙ্ক, একটা স্টেট একটা ক্র্যাঙ্ক। সো সে কিন্তু খুব ক্লিয়ারলি এটা বুঝতে পারবে। আবার একইভাবে এখন আমরা এক্সট্রা টপকে চিহ্নিত করব। দেখেন যে ডিসকন্টিনিউয়াস প্রান্তে, অর্থাৎ এই প্রান্তে কিন্তু আমরা সব ক্ষেত্রে একই রকম অ্যারেঞ্জমেন্ট ব্যবহার করেছি, অর্থাৎ দুইটা ক্র্যাঙ্ক বারের মাঝখানে একটা করে এক্সট্রা টপ, এখানেও তাই, মিড স্ট্রিপেও তাই, আবার কলাম স্ট্রিপেও তাই। সো সে কারণে আমরা এই প্রত্যেকটা এক্সট্রা টপকে আমরা একটা অ্যারো চিহ্নের মাধ্যমে দেখাই দিব। তাহলে আমরা একটা অ্যারো চিহ্ন দিলাম এবং এক্সট্রা টপ গুলাকে আমরা চিহ্নিত করলাম, ঠিক আছে। এগুলো হচ্ছে স্টিল দেখানোর নিয়ম আর কি, যে স্টিলকে আমরা দেখাতে চাচ্ছি সেইটাকে আমরা চিহ্নিত করব, ফোঁটা দিব আর কি একটা। ফোঁটা দেওয়ার পর আমরা এই অ্যারো চিহ্নের নাম দিলাম সে কথার কথা বি, এবং আমরা বাইরে লিখে দিলাম বি ইজ ইকুয়াল টু 1, 1 মানে হচ্ছে 1 নস বা একটা, 12 মিলিমিটার ফাই এক্সট্রা টপ, ইটি মানে এক্সট্রা টপ, ইন বিটুইন মানে হচ্ছে মধ্যে বা মাঝখানে, 2 সিকেটি মানে দুইটা ক্র্যাঙ্ক, দুইটা ক্র্যাঙ্ক বারের মধ্যে একটা এক্সট্রা টপ 12 মিলিমিটারের। ইট ইজ এ ভেরি ক্লিয়ার ইনফরমেশন, ঠিক আছে। তার মানে বি অ্যারো চিহ্নের আন্ডারে যে যে বারগুলো আছে প্রত্যেকটা ক্ষেত্রে একই রকম অ্যারেঞ্জমেন্ট, দুইটা ক্র্যাঙ্ক বারের মাঝখানে একটা এক্সট্রা টপ। সো ইন্টারেস্টিংলি দেখেন যে এই বি কিন্তু ডান দিকেও আছে, অর্থাৎ কন্টিনিউয়াস প্রান্তেও কিন্তু বি আছে। যেমন এই যে এখানে কিন্তু সেম অ্যারেঞ্জমেন্ট, এই কলাম স্ট্রিপ এবং এই কলাম স্ট্রিপ, এইখানেও কিন্তু আসলে দুইটা ক্র্যাঙ্কের মাঝখানে একটা এক্সট্রা টপ। তাই আমরা এই দুইটা জায়গাতেও আমরা কি করলাম, আরো দুইটা অ্যারো চিহ্ন দিলাম, এবং অ্যারো চিহ্নের নাম দিলাম হচ্ছে বি। এবং শুধুমাত্র একটা জায়গাতে একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে সি। তাহলে আমরা এখান থেকে এতটুকু, অর্থাৎ এই যে মিড স্ট্রিপের মধ্যে এই জায়গাটুকুর মধ্যে আমরা একটা অ্যারো চিহ্ন দিলাম এবং নাম দিলাম সি, এবং এই এক্সট্রা টপ গুলাকে আমরা চিহ্নিত করে আমরা দেখাই দিলাম যে সি ইজ ইকুয়াল টু 2 নস 12 মিলিমিটার ফাই এক্সট্রা টপ ইন বিটুইন 2 সিকেটি, দুইটা ক্র্যাঙ্ক বারের মাঝখানে দুইটা এক্সট্রা টপ, 2 মানে হচ্ছে 2 নস। তাহলে দেখেন আমরা মেন বার এক্সট্রা টপ প্রত্যেকটা বারকে কিন্তু আমরা এখানে চিহ্নিত করে দিয়েছি, এবং খুব নিট এন্ড ক্লিন ভাবে, ঠিক আছে। সো একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে ডিজাইন করার পর ডিজাইনের যে মেন আউটপুট সেটা কিন্তু এইটা, অর্থাৎ একটা ইঞ্জিনিয়ার, একজন ইঞ্জিনিয়ার তিনি যত কষ্ট করে ডিজাইন করুন না কেন, সেটা কিন্তু কেউ দেখবে না, সবাই দেখবে কিন্তু এই ফিগার। সো উপস্থাপনটা খুবই জরুরি, ঠিক আছে। সো আমরা স্টিল গুলাকে এইভাবে চিহ্নিত করার চেষ্টা করব। এখন আমরা লং ডিরেকশন বরাবর স্টিল বসাবো। তাহলে আমরা কি করব, আমরা স্ল্যাবটাকে আরেকবার ড্র করব, এবং এখানে আমরা কন্টিনিউয়াস প্রান্ত দুইটা দেখাই দিব। এখানে আসলে মিস হয়ে গেছে আমার, আপনারা দেখাই দিয়েন। এটা হচ্ছে কন্টিনিউয়াস প্রান্ত, এখানে কয়েকটা হ্যাশ দিয়ে দিবেন, এখানেও কয়েকটা দাগ দিব। ওকে, সো এখন লং ডিরেকশন বরাবর আমরা স্টিল বসাবো। তার মানে এখন এই মিড স্ট্রিপ এবং কলাম স্ট্রিপের দৈর্ঘ্য কেমন হবে, শর্ট ডিরেকশনের লেন্থ অর্থাৎ এল এ ডিভাইডেড বাই 2,
এইটা হবে হচ্ছে মিড স্ট্রিপ, আর এল এ ডিভাইডেড বাই 4 এটা হবে হচ্ছে দুইটা কলাম স্ট্রিপ। ঠিক আছে না? ঠিক আছে, অর্থাৎ এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে এই যে এতটুকু জায়গা, এই এতটুকু জায়গার মধ্যে আসলে এটা হচ্ছে মিড স্ট্রিপ, অর্থাৎ এতটুকু জায়গার মধ্যে কি মানে লং ডিরেকশনের যে মোমেন্ট এম বি সেটা কিন্তু একই থাকবে। ঠিক আছে, আর এই দুই পাশের এই দুইটা জায়গার মধ্যে মোমেন্ট কম থাকবে, তাই স্পেসিং থাকবে কি বেশি, কারণ স্পেসিং হচ্ছে কি মোমেন্টের ব্যস্তানুপাতিক। জি স্যার। সো তাহলে আগে আমরা মিড স্ট্রিপে মানে সরি হ্যাঁ মিডল স্ট্রিপে আগে আমরা স্টিল প্লেসমেন্ট করব এই জায়গাটার মধ্যে। সো আমরা একটু যদি আবার ডিজাইনে যাই, আমরা ডিজাইনে গেলে দেখতে পাচ্ছি যে এই যে লং ডিরেকশন বরাবর স্টিল ক্যালকুলেশন যখন করেছিলাম আমরা, লং ডিরেকশনের মিডল স্ট্রিপের মিড স্প্যানে আমরা স্পেসিং ফাইনালাইজ করেছিলাম কত? 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার। ঠিক আছে, মিড স্প্যানে 8 ইঞ্চি, কন্টিনিউয়াস প্রান্তে হচ্ছে 4 ইঞ্চি, আর ডিসকন্টিনিউয়াস প্রান্তে হচ্ছে কত? 12 ইঞ্চি। এই তিনটা কিন্তু আমরা ক্যালকুলেশন থেকে পেয়েছি। সো এটা একটু মাথায় রাখি আমরা, মিড স্প্যানে 8 ইঞ্চি, কন্টিনিউয়াস প্রান্তে 4 ইঞ্চি, আর ডিসকন্টিনিউয়াস প্রান্তে 12 ইঞ্চি। দেখেন সেম, মিড স্প্যানে 8 ইঞ্চি, এটা হচ্ছে কন্টিনিউয়াস প্রান্ত, এখানে 4 ইঞ্চি, আর এইটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস প্রান্ত, তাই এখানে কত? 12 ইঞ্চি। এই সংখ্যা তিনটা আমরা ছোট্ট করে লিখে নিব, তাহলে আমাদের ভুল হওয়ার চান্স কম থাকবে। ওকে স্যার। 8, 4 এবং কত? 12 ইঞ্চি। এটা হচ্ছে মিড স্ট্রিপের স্পেসিং। তাহলে এখন আমরা এগুলোকে 3/2 দ্বারা গুণ করব, অর্থাৎ মোমেন্টের ঠিক উল্টা, মোমেন্ট 2/3 গুণ, তাই স্পেসিং কত হবে? 3/2 গুণ, আর 3/2 মানে কত? 1.5। সো 8 ইন্টু 1.5 কত হয়? 12 হয়। তাই দেখেন এই যে কলাম স্ট্রিপের মিড স্প্যানও 12 এবং এখানেও 12। আবার একইভাবে এই যে এই 12কে যদি আমরা 1.5 দ্বারা গুণ করি তাহলে হয় 18, কিন্তু 18 তো আর দেওয়া যাবে না, কারণ ম্যাক্সিমাম স্পেসিং 12, তাই আমরা এইখানেও 12 দিলাম এবং এইখানেও 12 দিলাম। ঠিক একইভাবে আমরা মিড স্ট্রিপের এই কন্টিনিউয়াস প্রান্তে 4 ইঞ্চি, এই 4 ইঞ্চিকে আমরা 1.5 দ্বারা গুণ করলাম, গুণ করলে কত হয়? 6 হয়। ঠিক আছে, তার মানে এই যে এখানেও 6, আবার এখানেও কত? 6 ইঞ্চি। তাহলে আমরা টোটাল স্ল্যাবে কিন্তু আমরা স্টিলের স্পেসিং গুলো ফাইনালাইজ করে ফেললাম। ঠিক আছে, সো এখন আমরা স্টিল প্লেসমেন্ট করব। আমি একটা কথা বলছিলাম যে স্টিল প্লেসমেন্ট শুরু হবে কোন জায়গা থেকে? মিড স্ট্রিপের মিড স্প্যান থেকে। ওকে, তাহলে আমরা সেই একই প্রসিডিওর আবার ফলো করি। আমরা মিড স্ট্রিপের স্পেসিংকে আমরা মনে মনে 2 দ্বারা গুণ করি এবং দেখি যে সেইগুলো আসলে এই দুইটা দ্বারা বিভাজ্য হয় কিনা। অর্থাৎ মিড স্ট্রিপের মিড স্প্যানের ডাবল স্পেসিং, সেটা হচ্ছে মিড স্ট্রিপ মানে মিড স্ট্রিপেরই আবার কন্টিনিউয়াস এবং ডিসকন্টিনিউয়াস প্রান্তের স্পেসিং দ্বারা বিভাজ্য হয় কিনা। সো 8কে 2 দ্বারা গুণ করলে কত হয়? 8 দুগুণে 16। দেখেন 16 কিন্তু 4 দ্বারা বিভাজ্য, 4 এ 4 16, কিন্তু 16 কিন্তু আসলে 12 দ্বারা বিভাজ্য না, কারণ 16কে 12 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে 4। ঠিক আছে, যেহেতু এটা বিভাজ্য হচ্ছে না, তাই আমাদেরকে এখন ওই অল্টার ক্র্যাঙ্ক অ্যারেঞ্জমেন্টের পরিবর্তে একটা অন্য কোনো অ্যারেঞ্জমেন্ট চিন্তা করতে হবে। ঠিক আছে, যদি বিভাজ্য হইতো তাহলে আমরা অল্টার ক্র্যাঙ্ক অ্যারেঞ্জমেন্টে বসাতাম, একটা স্টেটে একটা ক্র্যাঙ্ক এইভাবে। যেহেতু বিভাজ্য হচ্ছে না, তাই এখন অন্যভাবে চিন্তা করতে হবে। ব্যাপারটা হচ্ছে এরকম যে দেখেন, যদি আমরা এখানে অল্টার ক্র্যাঙ্ক অ্যারেঞ্জমেন্টে স্টিল বসাইতাম লং ডিরেকশন বরাবর, তাহলে ব্যাপারটা কি হতো? 8 ইঞ্চি পরপর যদি আমরা স্টিল বসাতাম লং ডিরেকশনে, তাহলে সেইটা কিন্তু কন্টিনিউয়াস প্রান্তে এসে স্পেসিং কত হইতো? 8 দুগুণে 16, দুইটা ক্র্যাঙ্ক বারের মধ্যে ডিস্টেন্স হইতো 16। আমরা 4 ইঞ্চি যেহেতু আছে, আমরা এটা আর কি অ্যাডজাস্ট করতে পারতাম, কোনো সমস্যা নাই, কিন্তু 12 ইঞ্চি থাকলে কিন্তু অ্যাডজাস্ট করতে পারতাম না। সো এখানে এমন একটা সংখ্যা লাগবে 16 পরিবর্তে, যাতে 4 ইঞ্চি দ্বারাও স্যাটিসফাই করা যায়, মানে এক্সট্রা টপ দিয়ে এটাও ঠিকঠাক রাখা যায়, আবার এই 12 ইঞ্চিও ঠিকঠাক রাখা যায়।
তার মানে একটু চিন্তা করলে বুঝতে পারবেন যে এই 16 ইঞ্চির পরিবর্তে আমরা যদি 24 ইঞ্চি চিন্তা করি, অর্থাৎ 12 দুগুণে 24, কম তো আর আসা সম্ভব না, তাই না? মিনিমাম 8 দুগুণে 16 হবেই। সো 16-র উপরে কত? 24। 24 কিন্তু 12 দ্বারা বিভাজ্য, আবার 24 কিন্তু 4 দ্বারাও বিভাজ্য, 4 6 24, আবার 12 দুগুণে 24। তার মানে যদি সামহাউ এখানে আমরা 12 ইঞ্চি স্পেসিং রাখতে পারি দুইটা, 24 ইঞ্চি স্পেসিং রাখতে পারি দুইটা ক্র্যাঙ্ক বারের মাঝখানে, তাহলে কিন্তু আমরা এই 12 এবং এই 4 এই দুইটাকেই স্যাটিসফাই করতে পারবো। তার মানে সামহাউ এমন ভাবে স্টিলটা প্লেসমেন্ট করতে হবে এই মিড স্ট্রিপে, যাতে করে সাপোর্টের এখানে এসে স্পেসিং কত হয়, দুইটা ক্র্যাঙ্ক বারের মধ্যে স্পেসিং হয় হচ্ছে কত? 24 ইঞ্চি। এখন আপনারা বলতে পারেন যে ঠিক আছে, তাহলে যদি আমরা 12 ইঞ্চি পর পর অল্টার ক্র্যাঙ্কটা স্টিল বসাই, তাহলেই তো সাপোর্টের এখানে এসে 24 ইঞ্চি হয়ে যাচ্ছে। কিন্তু 12 ইঞ্চি পর পর তো স্টিল বসানো যাবে না, এখানে 8 ইঞ্চি পর পর স্টিল বসাইতে হবে। ঠিক আছে? সো আমি আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। সো এর সমস্যার সমাধান এমন হতে পারে, এটা খুব সিম্পল, যে আমরা এমন ভাবে বসাবো যাতে দুইটা ক্র্যাঙ্কের মধ্যে 24 ইঞ্চি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দুইটা স্টেপ বার পরপর দিয়ে দিব, তারপরে আমরা একটা ক্র্যাঙ্ক বার দিব। অর্থাৎ আমরা স্টিলটা এখন বসাতে যাচ্ছি অনেকটা এরকম অ্যারেঞ্জমেন্টে। ঠিক আছে? যে ধরেন যে এটা হচ্ছে আমাদের সেই স্ল্যাব। আমরা কি করব, আমরা হচ্ছে প্রথমে বসাবো একটা স্টেপ বার, তারপরে তার 8 ইঞ্চি পরে আমরা আরেকটা স্টেপ বার বসাবো, এবং তার 8 ইঞ্চি পরে আমরা বসাবো হচ্ছে বেন্ট বার, এবং বেন্ট বারের 8 ইঞ্চি পর আরেকটা স্টেপ বার, 8 ইঞ্চি পর আরেকটা স্টেপ বার, এবং তারপরে তার 8 ইঞ্চি পরে আরেকটা কি বার? বেন্ট বার। যদি আমরা এইভাবে বসাই, তাহলে দেখেন যে দুইটা বেন্ট বারের মধ্যে এখন স্পেসিং কত দাঁড়াচ্ছে? এই দুইটা বেন্ট বারের মধ্যে কিন্তু এখন স্পেসিং দাঁড়াচ্ছে কত? দেখেন, এই যে এটা 8 ইঞ্চি, এখান থেকে এতটুকু 8 ইঞ্চি, এখান থেকে এতটুকু 8 ইঞ্চি, আবার এখান থেকে এতটুকুও কত? 8 ইঞ্চি। তাহলে 3 8 কত হয়? 24 ইঞ্চি। ঠিক আছে? অর্থাৎ দুইটা স্টেট এবং একটা ক্র্যাঙ্ক, দুইটা স্টেট একটা ক্র্যাঙ্ক যদি আমরা এই অ্যারেঞ্জমেন্টে স্টিল বসাই, তাহলেই কিন্তু সাপোর্টের এখানে এসে দুইটা ক্র্যাঙ্ক বারের মধ্যে ডিসটেন্স কত দাঁড়াচ্ছে? 24 ইঞ্চিতে দাঁড়াচ্ছে। সবাই বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। জি স্যার। তাহলে আমরা এখানে এইভাবে স্টিল বসাবো, অর্থাৎ দুইটা স্টেট একটা ক্র্যাঙ্ক, আবার দুইটা স্টেট আবার একটা ক্র্যাঙ্ক। ঠিক আছে? তাহলে 8 ইঞ্চি পর পর আমরা এই অ্যারেঞ্জমেন্টে স্টিল বসাবো, এবং একে বলা হয়, একে আমরা এইভাবে লিখতে পারি যে লং ডিরেকশনে যেহেতু 10 মিলিমিটার ছিল, আচ্ছা 10 মিলিমিটার ফাই 2 স্টেট প্লাস 1 ক্র্যাঙ্ক at 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার। অল্টার ক্র্যাঙ্ক না কিন্তু, 2 স্টেট প্লাস 1 ক্র্যাঙ্ক। অর্থাৎ এই ইউনিটটা বারবার রিপিট করবে, এবং প্রত্যেকটা স্টিল থেকে প্রত্যেকটা স্টিলের দূরত্ব হবে 8 ইঞ্চি। তাহলে আমরা দেখেন মিড স্প্যানের স্পেসিং স্যাটিসফাই করা হয়ে গেছে, ওকে ফাইন। তাহলে আমরা এইখানে আসি, এখানে এখন দুইটা ক্র্যাঙ্ক বারের মধ্যে স্পেসিং হয়ে গেছে কত? 3 8 24 ইঞ্চি হয়ে গেছে, কিন্তু দরকার কত? দরকার কিন্তু মাত্র 12 ইঞ্চি। সো ঠিক আছে, তাহলে আমরা দুইটা ক্র্যাঙ্ক বারের মাঝখানে যদি একটা এক্সট্রা টপ দিয়ে দেই আমরা, তাহলে কিন্তু 12 ইঞ্চি স্পেসিং পেয়ে যাচ্ছি। ঠিক আছে? তাহলে এইটা ফুলফিল হয়ে গেল, এই 12 ইঞ্চি স্যাটিসফাইড হয়ে গেল। এরপর আমরা এইখানে আসি, কন্টিনিউয়াস প্রান্তে আসি। এটা হচ্ছে কন্টিনিউয়াস প্রান্ত। সো কন্টিনিউয়াস প্রান্তেও সেম অবস্থা, দুইটা ক্র্যাঙ্ক বারের মাঝখানে ডিসটেন্স হয়ে গেছে বা স্পেসিং হয়ে গেছে 24 ইঞ্চি, কিন্তু দরকার কত? মাত্র 4 ইঞ্চি পর পর। তাহলে আমরা কি করতে পারি? আমরা দুইটা ক্র্যাঙ্ক বারের মাঝখানে আমরা 5টা এক্সট্রা টপ দিব। 1 2 3 4 5, সমদূরত্বে আমরা 5টা এক্সট্রা টপ দিব। তাহলেই দেখেন যে প্রত্যেকটা বার থেকে প্রত্যেকটা বারের ডিসটেন্স 4 ইঞ্চিতে এসে দাঁড়াবে। ঠিক আছে? অর্থাৎ এটা 4 ইঞ্চি, এটা 4 ইঞ্চি, 1 2 3 4 5 6। ঠিক আছে? 4 6 কত হয়? 24 ইঞ্চি।
অর্থাৎ প্রত্যেকটা দুইটা ক্র্যাঙ্ক বারের মাঝখানে আমরা 5টা এক্সট্রা টপ দিব, তাহলেই স্পেসিং কততে এসে দাঁড়াবে? 4 ইঞ্চিতে এসে দাঁড়াবে। আচ্ছা, কারোর কোনো সমস্যা হলে তৎক্ষণাৎ কথা বলবেন। তাহলে আমরা এই অ্যারেঞ্জমেন্টে কিন্তু আমরা Okay, মিড sir. স্ট্রিপে স্টিল কিন্তু বসাই দিলাম, তাই না? এই পাশে স্যার একটা এক্সট্রা টপ, প্র্যাকটিক্যালি কিভাবে হয় স্যার? 5টা এক্সট্রা টপ। আচ্ছা, প্র্যাকটিক্যালি অবশ্যই এভাবে হবে, কেন হবে না? কারণ যদি আমরা বেন্ট বার মেথড ব্যবহার করি তাহলে সব সময় কিন্তু আসলে বেন্ট বারের মাধ্যমে যে স্পেসিং মিলবে তা কিন্তু হয় না। এখানে কিন্তু অবশ্যই এক্সট্রা টপ লাগতেই পারে এবং সাধারণত অবশ্যই লাগে এক্সট্রা টপ। ঠিক আছে, ঠিক আছে, এটা কিন্তু ইট ইজ সাজেস্টেড বাই এসিআই কোড, রাইট? ঠিক আছে, জি স্যার। আচ্ছা, স্যার এর আগে যে করছি স্যার এই থেকে বললাম, মানে স্যার এক মানে দুইটা স্টেট বার, তারপর আবার স্যার মানে ক্রাঙ্ক স্যার এরকম মানে এখনো ইয়ে হয়তো না, মানে পাই না, এই জন্য কি স্যার জিজ্ঞেস করলাম আর কি। এখন পর্যন্ত স্যার এভাবে করা হয়েছে স্যার, একটা স্টেট বার একটা ক্রাঙ্ক বার এভাবে আর কি, মানে প্র্যাকটিক্যালি যে কাজ করছি স্যার সেটা থেকে বললাম আর কি। এটা আমাদের প্র্যাকটিস আর কি, এটা ট্রু, এটা আমাদের প্র্যাকটিস, ফিল্ড প্র্যাকটিস বলে একে। ফিল্ড প্র্যাকটিসটা হচ্ছে সবসময় যে কোনো একটা কনভেনশনাল মেথডে কিন্তু স্টিল বসাই, ডিজাইনের অনেক স্পেসিফিকেশন কিন্তু ফলো করে না। ঠিক আছে, আপনারা হয়তো বা ঘটনাগুলো শুনে থাকবেন, এটা তো তাও অনেক মানে ভেতরের ব্যাপার, চোখে চাক্ষুষ দেখা যায় প্রত্যক্ষভাবে, এমন অনেক স্পেসিফিকেশন কিন্তু ফলো করা হয় না বাংলাদেশে। ঠিক আছে, সো ওই হিসাব করে লাভ নাই। এখন যদি এখানে 8 ইঞ্চি স্পেসিং আমাদেরকে একদম পারফেক্টলি অ্যাডজাস্ট করতে হয় তাহলে কিন্তু আসলে, এবং 8 ইঞ্চি 12 ইঞ্চি এবং 4 ইঞ্চি যদি তিনটাই অ্যাডজাস্ট করতে হয় তাহলে কিন্তু আসলে এইটা ছাড়া উপায় নাই। আমরা কিন্তু দেখলাম, তাই না? অল্টার ক্র্যাঙ্ক দিলে কিন্তু আসলে এইটা হয়তো স্যাটিসফাই হইতো, কিন্তু এই দুইটা কিন্তু হইতো না, অ্যাটলিস্ট এই 12 ইঞ্চি তো হইতোই না, রাইট? সো যদি আমরা ডিজাইনটাকে অ্যাকুরেট রাখতে চাই তাহলে আমরা এইভাবে সাজেস্ট করতে পারি এই ক্ষেত্রে, যে দুইটা স্টেট একটা ক্র্যাঙ্ক। আমি কি বোঝাতে পেরেছি? জি স্যার। যেমন আমাদের এখানে এই প্র্যাকটিসটাও আছে যে কলাম স্ট্রিপে অনেক ক্ষেত্রে কিন্তু বেন্ট বার ব্যবহার করে না, বাট তার মানে কিন্তু এই না যে কলাম স্ট্রিপে আসলে বেন্ট বার দেওয়া মানা, তা কিন্তু কখনোই না। ঠিক আছে, সো প্র্যাকটিস আসলে থাকতেই পারে। ঠিক আছে, প্র্যাকটিস বিভিন্ন রকম থাকতে পারে, ফিল্ড প্র্যাকটিস অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে। সো তার মানে এই না যে আসলে অন্য কোনো ফরম্যাট বা অন্য কোনো অ্যারেঞ্জমেন্ট যে অ্যাকসেপ্টেবল হবে না, তা কিন্তু কখনোই না। হ্যাঁ, সো আমরা মিড স্ট্রিপে আমরা স্টিল প্লেসমেন্ট করে ফেললাম, অর্থাৎ আমি এতক্ষণ যে অ্যারেঞ্জমেন্টটা বললাম ওই অ্যারেঞ্জমেন্টে আমরা স্টিল প্লেসমেন্ট করব এতটুকু জায়গার মধ্যে। ঠিক আছে, আর তাহলে এখন আমরা কলাম স্ট্রিপে আসি। এটা আসলে আর বেশি বলতে হবে না আই হোপ, কারণ কলাম স্ট্রিপের মিড স্প্যানে আছে কত? 12 ইঞ্চি। তাহলে আমরা একইভাবে আমরা প্রসিড করব, 12কে আমরা মনে মনে 2 দ্বারা গুণ করব, 24। তাহলে এই 24 কিন্তু এই যে এই 12 দ্বারাও বিভাজ্য, আবার এই 6 দ্বারাও কিন্তু বিভাজ্য। 6 দুগুণী কত? সরি, 4 6 24, তাই না? 24 6 দ্বারা বিভাজ্য। সো যেহেতু বিভাজ্য হচ্ছে তার মানে আমরা অল্টার ক্র্যাঙ্ক অ্যারেঞ্জমেন্টে আমরা স্টিলটা প্লেসমেন্ট করতে পারি, একটা স্টেট একটা ক্র্যাঙ্ক। এবং দেখেন আমরা সেখানে সেই কাজটাই করেছি, একটা স্টেট এবং একটা ক্র্যাঙ্ক। এই যে ই দ্বারা আমরা চিহ্নিত করেছি, এই যে 10 মিলিমিটার ফাই at 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার অল্টার ক্র্যাঙ্ক। তাহলে 12 ইঞ্চি পর পর আমরা স্টিল বসিয়ে দিলাম, তাহলে এইটা তো অটোমেটিক স্যাটিসফাইড হয়েই গেল। এখন আমরা এখানে আসি, একটু উপরে যাই। এখানে দুইটা ক্র্যাঙ্ক বারের মধ্যে ডিস্টেন্স হয়ে গেছে 24 ইঞ্চি, কিন্তু এখানে হতে হবে কত? 12 ইঞ্চি। তাই আমরা দুইটা ক্র্যাঙ্ক বারের মাঝখানে একটা এক্সট্রা টপ দিয়ে দিলাম। একইভাবে যদি এখানে আসি আমরা, তাহলে কন্টিনিউয়াস প্রান্তে যদি আসি তাহলে দেখতে পাচ্ছি এখানেও, এখানে দরকার হচ্ছে কত? 6 ইঞ্চি পর পর স্টিল দরকার, তাই না? কিন্তু এখানে দুইটা ক্র্যাঙ্কের মধ্যে ডিস্টেন্স হয়ে গেছে কত? 24 ইঞ্চি, কিন্তু দরকার কত? 6 ইঞ্চি। তাহলে 24 ডিভাইডেড বাই 6, 4 6 24, 4 থেকে আমরা 1 মাইনাস করব, অর্থাৎ 3টা এক্সট্রা টপ এখানে লাগবে। যদি আমরা 3টা এক্সট্রা টপ প্রোভাইড করি তাহলে কিন্তু ধরেন যে কি হবে?
6 ইঞ্চি পর পর কিন্তু স্টিল প্লেসমেন্ট হয়ে যাবে, একটা দুইটা তিনটা। এই যে এটা 6 ইঞ্চি, এটা 6 ইঞ্চি, এটাও 6 ইঞ্চি, তাই তো নাকি? জি স্যার। এই যে দুইটা ক্র্যাঙ্ক বারের মধ্যে ধরেন যে ডিস্টেন্স হয়ে গেছে 24 ইঞ্চি, তাহলে আমরা কি করব, আমরা তিনটা এক্সট্রা টপ দিয়ে দিব 6 ইঞ্চি পর পর। তাহলে এখানে 6, এটা 6, এটাও 6, আবার এই ডিস্টেন্সটাও কত, 6, 4 6 24। প্রত্যেকটা স্টিলের মাঝখানে তাহলে 6 ইঞ্চি স্পেসিং আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? ওকে, তাহলে মোটামুটি আমরা কলাম স্ট্রিপের অ্যারেঞ্জমেন্টটা আমরা পেয়ে গেলাম। এই মেথডে বা এই পদ্ধতিতে আমরা কলাম স্ট্রিপের মধ্যে স্টিল প্লেসমেন্ট করব বা করতে পারি, এবং এই সেম অ্যারেঞ্জমেন্টে আমরা করব হচ্ছে এই ডান পাশের যে কলাম স্ট্রিপ এইটার মধ্যেও সেম অ্যারেঞ্জমেন্ট, ডিসকন্টিনিউয়াস প্রান্তে একটা করে এক্সট্রা টপ আর কন্টিনিউয়াস প্রান্তে তিনটা করে এক্সট্রা টপ দুইটা ক্র্যাঙ্কের মধ্যে। আচ্ছা, রিইনফোর্সমেন্ট অ্যালং লং ডিরেকশন। আমি আবারও বলছি, যেহেতু যদিও এটা দুইটা ফিগারে আলাদা আলাদা ভাবে দেখানো হয়েছে, কিন্তু এটা কিন্তু আসলে একটাই স্ল্যাব, একটাই স্ল্যাবের মধ্যে লং ডিরেকশনও বসবে স্টিল, আবার শর্ট ডিরেকশনও স্টিল বসবে। আপনারা হয়তো সবাই ফিল্ডে দেখেছেন যে একটা 2 ওয়ে স্ল্যাবে দুই দিকে স্টিল দেওয়ার পর সেটা দেখতে কিন্তু অনেকটা ধরেন যে সে সিঙ্কের মতো লাগে, তাই না? যে চারপাশে উঁচু মাঝখানে নিচু, তাই তো নাকি? জি স্যার। এটা কারণ কি বলেন তো? স্যার ক্র্যাঙ্কের জন্য স্যার। চারপাশে উঁচু মাঝখানে নিচু, এর কারণটা খুবই সিম্পল। কারণ চারপাশে তো হচ্ছে কি আছে, যেমন এইটা একটা প্রান্ত, এইখানে কিন্তু স্টিল আছে স্যার উপরে, নেগেটিভ মোমেন্ট। নেগেটিভ মোমেন্টের জন্য স্টিল কিন্তু উপরে আছে, ক্র্যাঙ্ক বার এক্সট্রা টপ সবই তো উপরে, আবার এইখানেও কিন্তু স্টিল উপরে। তাহলে এই দুই প্রান্তে স্টিল উপরে, মাঝখানে কোথায়? মাঝখানে কিন্তু স্টিলটা নিচে, কারণ মাঝখানে পজিটিভ মোমেন্ট। আবার সেম এই যে শর্ট ডিরেকশনও তাই, এই পাশে উপরে স্টিল, এই পাশে উপরে স্টিল, মাঝখানে কোথায়? নিচে স্টিল। সো এই কারণে চারপাশে উপরে স্টিলটা আসলে উপরে থাকে নেগেটিভ মোমেন্টের জন্য, যেহেতু সাপোর্ট আছে, আর মাঝখানে থাকে কোথায়? স্টিলটা নিচেই থাকে, বটম লেয়ার মানে বটমে থাকে আর কি, বটম ফেসে থাকে। সেই কারণে এটাকে দেখতে অনেকটা সিঙ্কের মতো লাগে আর কি, রাইট? সো একটু দেখে নিন যে আমরা কিভাবে স্টিলকে আসলে চিহ্নিত করলাম। প্রথম ফিগারে ছিল এবিসি, এখানে সবই আলাদা, কারণ হচ্ছে এখানে বারের ডায়ামিটার যেহেতু চেঞ্জ হয়ে গেছে, 10 মিলিমিটার হয়ে গেছে, সো এখানে সবগুলো আলাদা আসছে। যদি আপনারা 12 মিলিমিটার বার ব্যবহার করেন লং ডিরেকশনে, সেক্ষেত্রে এই যে এইটা কিন্তু একই হবে, এইটা কিন্তু এ এর মতো হবে, অ্যারো চিহ্ন এ। সো এটা আসলে ইটস আপ টু ইউ, ঠিক আছে? বা যদি এখানে 12 মিলিমিটার এক্সট্রা টপ ব্যবহার করেন, তাহলে এতগুলো নতুন সিম্বল আসবে না, হয়তো বা আগের সঙ্গে মিলে যাবে। যেমন যেমন এই এফ মিলবে হচ্ছে কার সঙ্গে? এফ কিন্তু আসলে বি এর সঙ্গে মিলে যাবে সেক্ষেত্রে, যদি আর কি 12 মিলিমিটার ব্যবহার করেন। সো এটা একটু সবাই দেখে নেবেন যে আমরা কিভাবে এটাকে চিহ্নিত করেছি। যেমন এটা হচ্ছে ডি, ডি দ্বারা আমরা চিহ্নিত করেছি মেইন স্টিল, আবার ই দ্বারা আমরা হচ্ছে দুইটা কলাম স্ট্রিপের মধ্যে মেইন স্টিল চিহ্নিত করেছি, আবার এফ দ্বারা আমরা কলাম স্ট্রিপের এফ দ্বারা আমরা চিহ্নিত করেছি এক্সট্রা টপ একটা করে যেখানে আছে, আবার জি দ্বারা আমরা চিহ্নিত করেছি যেখানে 5টা এক্সট্রা টপ আছে, আর এইচ দ্বারা, এই যে দুইটাই এইচ দ্বারা আমরা চিহ্নিত করেছি যেখানে 3টা করে এক্সট্রা টপ আছে। সো এইগুলো আসলে ইটস আপ টু ইউ, এটা সিম্বল উল্টাপাল্টা হলেও কোনো সমস্যা নেই, এটা আপনার ব্যাপার কিভাবে উপস্থাপন করবেন, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের মোটামুটি 2 ওয়ে স্ল্যাব ডিজাইন। শুধু একটা টপিকস আমাদের বাকি আছে, ছোট্ট একটা টপিক, সেটা হচ্ছে কর্নার রিইনফোর্সমেন্ট, ঠিক আছে? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ একটা 2 ওয়ে স্ল্যাবের এক্সটেরিয়র প্যানেল গুলাতে, বা আমরা বলতে পারি কর্নার প্যানেল গুলাতে কিছু টুইস্টিং মোমেন্ট বা টরশন তৈরি হয়। আমরা সলিড মেকানিক্সে টরশন বা টুইস্টিং মোমেন্ট দেখে আসছি, একই কথা। সো এই টরশন বা টুইস্টিং মোমেন্টকে রেজিস্ট করার জন্য কিছু স্পেশাল রিইনফোর্সমেন্ট দেওয়া হয়, ঠিক আছে? এবং এইগুলোকেই বলা হয় কর্নার রিইনফোর্সমেন্ট।
corner reinforcement is provided at the exterior corners of a two-way slab system to resist the twisting moment or torsion. ঠিক আছে, সো শুধুমাত্র যে কর্নার প্যানেল গুলো আছে সেইখানে দিতে হবে। লাইক ধরেন যে আমাদের যে প্যানেল গুলো ছিল, যে এ প্যানেল, এটা কিন্তু একটা কর্নার প্যানেল। সো এই যে এই কর্নার প্যানেলের এই প্রান্তে এখানে কিন্তু কর্নার রেইনফোর্সমেন্ট আসবে, আবার এখানে কিন্তু আসবে না, এখানে দরকার নাই। আবার কোথায় আসবে, ধরেন যে স্ল্যাবের একদম এই পাশে কর্নারে যে প্যানেল আছে তার আবার বাইরের কর্নারে আসবে। সোজা কথা হচ্ছে একটা টু ওয়ে স্ল্যাব সিস্টেমের চারপাশে আর কি, মানে চারটা কর্নারে কর্নার রেইনফোর্সমেন্ট দিতে হবে টুইস্টিং মোমেন্টকে রেজিস্ট করার জন্য। ঠিক আছে, এবং এখানে দেখেন যে এখানে দুই ভাবে আসলে দেওয়া যায়। এটা এইভাবেও দেওয়া যাইতে পারে, অর্থাৎ ইনক্লাইন্ড বারও এখানে ব্যবহার করা যাইতে পারে, আবার এখানে স্ট্রেট বারও ব্যবহার করা যেতে পারে। আমি একটু বইটা দেখাচ্ছি, পেজ নাম্বার 393, এই যে এইটা। সো এসিআই কোডই আমাদেরকে সাজেস্ট করে যে আমরা দুই ভাবে কর্নার রেইনফোর্সমেন্ট বসাইতে পারি, এইভাবে অথবা এইভাবে। ঠিক আছে, সো এইভাবে কখন দিব আমরা, সরি আসলে যে কোনো সিচুয়েশনে একভাবে দেওয়া যায়। সো এইটার ব্যাখ্যা আমি দিচ্ছি একটু। দেখেন যে এই যে এইটা হচ্ছে মানে একটা প্যানেলের ছোট্ট একটা অংশ, ঠিক আছে, দেখানো হয়েছে, শুধুমাত্র কর্নারের অংশটা দেখানো হয়েছে বড় করে। সো এই যে এখানে যে স্টিল গুলো আছে, অর্থাৎ এইটা এইটা এইটা, অর্থাৎ প্যানেলের যে কর্ণ বরাবর, প্যানেলের কর্ণ কোনটা, এই বরাবর অবশ্যই ডায়াগোনাল বা কর্ণ। সো কর্ণ বরাবর যে স্টিল গুলো আছে সেইগুলো থাকবে হচ্ছে কি, সেগুলো কি হবে টপ বার, অর্থাৎ সেগুলো বসবে স্ল্যাবের টপে আর কি, টপ ফেসে। আর যেগুলো কর্ণের সঙ্গে লম্বভাবে আছে এই স্টিল গুলা বসবে হচ্ছে কোথায়, স্ল্যাবের বটমে বসবে। এর একটা কারণ আছে, এই কারণটা সবাইকে অবশ্যই জানতে হবে। দেখেন এখানে বলা আছে যে the twisting moments discussed earlier are usually of consequence only at exterior corners of a two-way slab system. আমি যেটা বললাম, শুধুমাত্র বাইরের কর্নার গুলাতে এটা ডেভেলপ করে টুইস্টিং মোমেন্ট। হোয়ার মানে যেইখানে they tend to crack the slab, অর্থাৎ এই টুইস্টিং মোমেন্ট কি করে, স্ল্যাবকে ক্র্যাক করতে চেষ্টা করে। at the bottom মানে বটমে ক্র্যাক করতে চেষ্টা করে। along the panel diagonal, ভাগ ভাগ করে, ঠিক আছে, ভাগ ভাগ করে পড়তে হবে যে স্ল্যাবকে বটমে ক্র্যাক করার চেষ্টা করে কোন বরাবর, অ্যালং দ্য প্যানেল ডায়াগোনাল মানে প্যানেলের কর্ণ বরাবর ক্র্যাক করতে চেষ্টা করে। আর রেইনফোর্সমেন্ট বসানোর আর কি সাইকোলজি বা সরি মানে রেইনফোর্সমেন্ট বসানোর যে ফিলোসফি সেটা হচ্ছে এরকম যে ধরেন যে সে কথার কথা এই বরাবর ক্র্যাক তৈরি হচ্ছে, ঠিক আছে, সে এই বরাবর ক্র্যাক তৈরি করার একটা প্রবণতা আছে, তার মানে রেইনফোর্সমেন্ট দিতে হবে ঠিক এই মানে প্রবাবল ক্র্যাক গুলার পারপেন্ডিকুলার বরাবর 90 ডিগ্রিতে রেইনফোর্সমেন্ট দিতে হবে। ঠিক আছে, অর্থাৎ যে বরাবর ক্র্যাক হয় ঠিক তার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রেইনফোর্সমেন্ট প্রোভাইড করতে হয় সবসময় তাই। সো যেহেতু স্ল্যাবটা মানে বটমে ক্র্যাক করে কোন বরাবর, ডায়াগোনাল বরাবর, তাই বটমে রেইনফোর্সমেন্ট কোন বরাবর যাবে, ডায়াগোনালের পারপেন্ডিকুলার বরাবর বা ডায়াগোনালের সঙ্গে লম্ব বরাবর। দেখেন সেই কারণে এখানে বটমে দেওয়া হয়েছে, সরি এই যে এখানে বটমে রিইনফোর্সমেন্ট দেওয়া হয়েছে ডায়াগোনালের সঙ্গে পারপেন্ডিকুলার বরাবর। এই যে এটা হচ্ছে ডায়াগোনাল আর এর সঙ্গে পারপেন্ডিকুলার হচ্ছে এই ডিরেকশনটা, ঠিক আছে। ঠিক একই ভাবে এটা আর বলা লাগবে না। এন্ড এট দ্য টপ পারপেন্ডিকুলার টু দ্য প্যানেল ডায়াগোনাল, মানে টপে ক্র্যাক তৈরি হয় কোথায়, ডায়াগোনালের পারপেন্ডিকুলার বরাবর। তাহলে রেইনফোর্সমেন্ট দিতে হবে কোন বরাবর, ডায়াগোনাল বরাবর, তাই না? টপে রেইনফোর্সমেন্ট দিতে হবে ডায়াগোনাল বরাবর। এই যে টপে রেইনফোর্সমেন্ট দেওয়া হয়েছে ডায়াগোনাল বরাবর, কর্ণ বরাবর, ঠিক আছে। সো এই হচ্ছে মোটামুটি কর্নার রেইনফোর্সমেন্টের কনসেপ্ট। ও আচ্ছা, আরেকটা ব্যাপার যে স্পেশাল রেইনফোর্সমেন্ট শুড বি প্রোভাইডেড অ্যাট এক্সটেরিয়র কর্নার্স ইন বোথ দ্য টপ অ্যান্ড দ্য বটম অফ দ্য স্ল্যাব। এই যে স্পেশাল মানে কর্নার রেইনফোর্সমেন্টকেই বলা হচ্ছে স্পেশাল রেইনফোর্সমেন্ট। আচ্ছা, এখন এখানে স্পেসিফাই করা আছে যে কিভাবে বসবে।
যেমন এখানে বলছে যে ফর এ ডিস্টেন্স ইন ইচ ডিরেকশন ফ্রম দ্য কর্নার ইকুয়াল টু দ্য 1/5 দ্য লঙ্গার স্প্যান অফ দ্য কর্নার প্যানেল। ফর এ ডিস্টেন্স মানে কতটুকু দূরত্বের মধ্যে বসবে এই রিইনফোর্সমেন্ট। ফর এ ডিস্টেন্স ইন ইচ ডিরেকশন প্রত্যেকটা ডিরেকশনেই বসবে হচ্ছে কর্নার থেকে শুরু করে, ফ্রম দ্য কর্নার থেকে শুরু করে ইকুয়াল টু 1/5 দ্য লঙ্গার স্প্যান। লঙ্গার স্প্যানের 1/5 5 ভাগের 1 ভাগ। লঙ্গার স্প্যান অফ দ্য কর্নার প্যানেল মানে কর্নার প্যানেলের যে লঙ্গার স্প্যান মানে বড় মানে লং ডিরেকশনের 1/5। যেমন আমাদের প্যানেল এ তো আসলে কর্নার প্যানেল, তাই না? তাহলে মানে প্যানেল এ এর লং ডিরেকশন কোনটা? লং ডিরেকশন হচ্ছে LB। তাহলে LB কে 5 দ্বারা ভাগ করলে যা হবে ততটুকু ডিস্টেন্সের মধ্যেই এই কর্নার রিইনফোর্সমেন্ট দিতে হবে, এটাই বলতে চাচ্ছে। আমি আবার বলি, আমরা স্ল্যাবের যে প্যানেলে আর কি কর্নার রিইনফোর্সমেন্ট দিব, ধরেন যে A প্যানেল বা B প্যানেল যাই হোক, সেই প্যানেলের যে লং ডিরেকশন সেই লং ডিরেকশনের 1/5 যা হবে ততটুকু জায়গার মধ্যে এই রিইনফোর্সমেন্ট গুলো বসাইতে হবে। যেমন এখানে দেখতে পারেন যে LB ডিভাইডেড বাই 5 তাকে ইঞ্চিতে নিলে এইটাই আসবে। সো এতটুকু ডিস্টেন্সের মধ্যে এই রিইনফোর্সমেন্ট গুলো বসবে, ঠিক আছে? আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এদের স্পেসিংও এখানে নির্দিষ্ট করে বলা আছে। দেখেন যে দ্য রিইনফোর্সমেন্ট এট দ্য টপ অফ দ্য স্ল্যাব শুড বি, আচ্ছা এ তো বললামই আমি যে টপের রিইনফোর্সমেন্ট হওয়া উচিত প্যারালাল টু দ্য ডায়াগোনাল, কর্নের সমান্তরাল, while that at the bottom should be perpendicular to the diagonal। বটমেরটা হওয়া উচিত ডায়াগোনালের পারপেন্ডিকুলার, মানে ক্র্যাক যেদিকে হয় তার উল্টা দিকে। আচ্ছা, অল্টারনেটিভলি মানে বিকল্প একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে এরকম যে আইদার লেয়ার অফ স্টিল মে বি প্লেসড ইন 2 bands parallel to the sides of the slab। স্ল্যাবের 2টা প্রান্তের সমান্তরালে 2টা লেয়ারে স্টিল বসানো যেতে পারে, অর্থাৎ এইভাবে স্টিল বসানো যাইতে পারে। এক্ষেত্রে আবার ধরেন যে এই যে স্টিলের জালি এটা উপরেও দেওয়া লাগবে, আবার নিচেও দেওয়া লাগবে, স্ল্যাবের টপেও দেওয়া লাগবে, বটমেও দেওয়া লাগবে। ইজ বোথ ওয়ে মানে 2টা ডিরেকশনেই, টপ এন্ড বটম, টপ এবং বটম উভয় জায়গাতে। এবং এখানেও কিন্তু L/5 ডিস্টেন্সটা সেম, শুধু অ্যারেঞ্জমেন্টটা আলাদা, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে দা পজিটিভ এন্ড নেগেটিভ রিইনফোর্সমেন্ট ইন এনি কেস। পজিটিভ রিইনফোর্সমেন্ট মানে হচ্ছে বটম স্টিল, আর নেগেটিভ রিইনফোর্সমেন্ট মানে হচ্ছে টপ স্টিল। সো পজিটিভ বা নেগেটিভ মানে টপ এবং বটম স্টিল যে কোনো ক্ষেত্রেই শুড বি অফ এ সাইজ এন্ড স্পেসিং, এর সাইজ এবং স্পেসিং এমন হবে বা হওয়া উচিত, সেটা কেমন হবে যে ইকুইভ্যালেন্ট টু দ্যাট রিকোয়ার্ড ফর দ্য ম্যাক্সিমাম পজিটিভ মোমেন্ট ইন দ্য প্যানেল। অর্থাৎ কার সমতুল্য হতে হবে? ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে তুল্য বা সমতুল্য। কার সমতুল্য হতে হবে? যে ওই প্যানেলের পজিটিভ মোমেন্টের জন্য মানে ম্যাক্সিমাম পজিটিভ মোমেন্টের জন্য যে বারের সাইজ এবং স্পেসিং ব্যবহার করেছি আমরা, সেইটা হতে হবে অ্যাকর্ডিং টু দ্য ACI কোড 8.7.3। এই যে এইটা হচ্ছে এই সব কিছু রেফারেন্স। যাই হোক, সো টপ এবং বটম স্টিল এর সাইজ এবং স্পেসিং হতে হবে কার মতো? ওই প্যানেলের ম্যাক্সিমাম পজিটিভ মোমেন্টের জন্য যে সাইজ আর স্পেসিং ছিল তার মতো, ঠিক আছে? যেমন আমি যদি উদাহরণ দেই, যেমন দেখেন যে আমাদের ম্যাক্সিমাম পজিটিভ মোমেন্ট কত ছিল বলেন তো, মনে আছে কারোর? MA ম্যাক্স না MB ম্যাক্স কোনটা? এই যে MA অর্থাৎ এই যে 46,286 MA পজিটিভ, এটা ছিল হচ্ছে ম্যাক্সিমাম পজিটিভ মোমেন্ট, তাই না? সো এইটার জন্য যে স্পেসিং সেই স্পেসিং এ বসাইতে হবে কর্নার রিইনফোর্সমেন্ট। সো এই MA পজিটিভ এর জন্য স্পেসিং কত আসছে আমরা একটু দেখে নেই। 46,000। এই যে প্রথমেই আছে যে মিড স্প্যানে এই যে 46,000 সামথিং, এইটার জন্য স্পেসিং আসছে হচ্ছে 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার, ঠিক আছে? অর্থাৎ কর্নার রিইনফোর্সমেন্ট গুলো বসবে 12 ইঞ্চি পরপর এবং তাদের ডায়ামিটার হবে কত? 12 মিলিমিটার, ঠিক আছে? সো আমি কিন্তু সবকিছু বলে দিলাম।
এখানে কতটুকু ডিস্টেন্সের মধ্যে বসবে, বারের ডায়ামিটার কত হবে, স্পেসিং কত হবে, আমরা কিন্তু এখন সবকিছু ক্লিয়ার। যে টপ এন্ড বটম বার্স আর 12 মিলিমিটার ফাই বার at 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার ফর MA পজিটিভ এত। ঠিক আছে, তাহলে আমি পুরো জিনিসটাকে আবার একবার রিপিট করি যে একটা 2-ওয়ে স্ল্যাব সিস্টেমের 4 কর্নারে, ঠিক আছে, কি টুইস্টিং মোমেন্ট তৈরি হয়, এবং এই টুইস্টিং মোমেন্টকে রেজিস্ট করার জন্য 4টা কর্নারে কিছু স্পেশাল রেইনফোর্সমেন্ট দিতে হবে, একেই বলা হয় কর্নার রেইনফোর্সমেন্ট। এই রেইনফোর্সমেন্ট দুইভাবে দেওয়া যায়, হয় এইভাবে ইনক্লাইন্ড অর্থাৎ ডায়াগোনাল বরাবর, আবার ডায়াগোনালের পারপেন্ডিকুলার বরাবর, এভাবেও দেওয়া যায়, আবার শুধুমাত্র লং এবং শর্ট ডিরেকশনের প্যারালাল সোজাভাবেও দেওয়া যায়। দুইটা অ্যারেঞ্জমেন্টের যে কোনো একটাতেই দেওয়া যায়। এটা বসবে হচ্ছে, এটা কতটুকু জায়গার মধ্যে বসবে, এটা হচ্ছে আমরা যে প্যানেলের মধ্যে এটা দিচ্ছি, যেমন আমাদের ক্ষেত্রে এটা প্যানেল এ, সো প্যানেল এ এর যে লং ডিরেকশন তার 1/5 বা 1/5 জায়গার মধ্যে বসবে। আর এটার স্পেসিং এবং সাইজ বারের ডায়ামিটার হবে বা সাইজ হবে হচ্ছে ম্যাক্সিমাম পজিটিভ মোমেন্টের জন্য যে সাইজ এবং স্পেসিং ছিল ঠিক সেইটা। ঠিক আছে, আচ্ছা।